এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। SLST বাংলা বিষয়ের প্রিপারেশনের জন্য আমাদের বিভিন্ন সাল থেকে যেসব প্রশ্নগুলি চলছিল, আজকে তারই একটি সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা করব 2003 সালে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যারা বসেছিল তাদের যেসব প্রশ্নগুলি এসেছিল সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ থেকে, সেই সব প্রশ্নগুলি আমরা আলোচনা করব। তবে একটা কথা মাথায় রাখবে, এই প্রশ্নগুলি কিন্তু যারা পিজিতে অর্থাৎ নবম এবং দশম শ্রেণীতে বসবে তাদেরও কিন্তু কাজে আসবে। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। আজকের 1 নম্বর প্রশ্ন, চর্যা গানগুলি প্রথম কোথা থেকে কী নামে প্রকাশিত হয়? বাংলা সাহিত্যের ইতিহাসে এগুলির গুরুত্বই বা কী? উত্তর, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 হবে। এখানে 1916 সালে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশিত হয়। আর এর ঐতিহাসিক গুরুত্ব কী সেটা একটু ছোট্ট আকারে লিখে রেখেছি, দেখো। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী এটা কিন্তু করতে পারো। চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এই পদগুলি দশম থেকে দ্বাদশ শতাব্দীর বাংলা ভাষার প্রাচীন বৈশিষ্ট্য, তৎকালীন সমাজের সমাজচিত্র যেমন জানা যায়, তেমনি বাংলায় সাধন সঙ্গীত শাখার সূত্রপাত ও সংস্কৃত চিত্রাক্ষর শ্লোকের বদলে গীতিধর্মী পদ রচনার সূত্রপাত ঘটে এই সময়ে। এখানে একটা কথা বলি, তোমরা জানো যে আগামী যে SLST এক্সাম হতে চলেছে সেটা কিন্তু MCQ প্যাটার্নের হবে। তো এটা ভাবতেই পারো অনেকে যে তাহলে আমরা এই প্রশ্নগুলো কেন করব, কিন্তু এটা কিন্তু ভুল করবে যদি তোমরা এই প্রশ্নগুলি না করো। কারণ তোমাদের একটা ধারণা থাকা উচিত যে তোমরা যে চাকরির এক্সামে বসবে, যারা নতুন বসবে বিশেষ করে তাদের জন্য তো আরোই, যে কোন লেভেলের প্রশ্ন এসে থাকে। এবং এখানে 2 নম্বরের প্রশ্ন থাকলেও পার্ট যে অংশগুলো থাকে সেইখান থেকে কিন্তু তোমাদের MCQ আসতে পারে। এখান থেকে তোমরা কমন কিন্তু পাবেই। তো চলো তাহলে পরের প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি? কী কারণে এটি উল্লেখযোগ্য? উত্তর, কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য জীবনী গ্রন্থটির নাম হলো চৈতন্য চরিতামৃত। তো এখানে দেখো MCQ আকারে কীভাবে আসবে সেটা একটু বলি, যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার লেখা? বা এমনও আসতে পারে যে কৃষ্ণদাস কবিরাজের রচিত চৈতন্য জীবনী গ্রন্থটির নাম হলো নিম্নরূপ বলে নিয়ে 4টি গ্রন্থের নাম দিল, সেখান থেকে তোমাদের সঠিক অ্যান্সারটি করতে হবে। সঠিক অ্যান্সার হবে চৈতন্য চরিতামৃত। আর এই গ্রন্থটি কেন উল্লেখযোগ্য সেটা আমরা জানব। চৈতন্য জীবনী কাব্যগুলির মধ্যে এটি সব থেকে শ্রেষ্ঠ কাব্য। আদি, মধ্য ও অন্ত এই 3টি লীলায় বিভক্ত হয়েছে এই কাব্যটি। এটি শুধু বৈষ্ণব সাহিত্যে নয়, প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের এটি শ্রেষ্ঠ দার্শনিক গ্রন্থ। বৈষ্ণব ধর্মের তাত্ত্বিক, দার্শনিক ও নৈতিক এবং আধ্যাত্মিক সকল বিষয় এই গ্রন্থে সরল ভাষায় তুলে ধরেছেন কৃষ্ণদাস কবিরাজ। 3 নম্বর প্রশ্ন, যাদৃশী ভাবনা যদ্য সিদ্ধি ভবতি তাদৃশী। শ্লোকটি কার রচনা আর এই শ্লোকের অর্থ কী? উত্তর, শ্লোকটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। আর এই শ্লোকটির অর্থ হলো, ভাবনাই হচ্ছে সাধনার সৃষ্টির শক্তির মূলে। 4 নম্বর প্রশ্ন, শেষের কবিতা, নৌকাডুবি, চতুরঙ্গ, চোখের বালি উপন্যাসগুলি ক্রমান্বয়ে সাজান। সালের অনুযায়ী সাজাতে বলেছে। উত্তর, এই উপন্যাসগুলি কে লিখেছেন? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই উপন্যাসগুলি ক্রমান্বয়ে সাজালে হবে চোখের বালি 1903 সালে প্রকাশিত হয়। আর এর আগে আমরা দেখেছি যে বই আকারে প্রকাশিত হয় 1903 সালে, আর প্রথম প্রকাশিত হয় পত্রিকায়, সেটা হচ্ছে 1901 সালে। নৌকাডুবি 1906 সালে, চতুরঙ্গ 1915 সালে, শেষের কবিতা 1929 সালে। তো এই সালগুলি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, যে কোনো সাল এখান থেকে দিতে পারে। 5 নম্বর প্রশ্ন, অতসীমামি শুধু কেরানি ঘাটের কথা মন্দির গল্পের রচয়িতার নাম লিখুন। উত্তর, অতসীমামি গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। শুধু কেরানি গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। ঘাটের কথা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মন্দির গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন, কোন সামাজিক আন্দোলনে বিদ্যাসাগরের ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিন্ন মত পোষণ করেন? তার প্রকাশ তাদের কোন রচনায় মেলে সেটাও জানতে চেয়েছে।
উত্তর, বিধবা বিবাহ সমাজের এই নিয়মকে বিদ্যাসাগর মহাশয় প্রাসঙ্গিক মনে করেছিলেন এবং এ প্রসঙ্গে গ্রন্থ লিখেছিলেন বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদূর বিষয়ে প্রস্তাব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এই বিষয়ের প্রতিবাদ করেন এবং বিষবৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল উপন্যাস দুটি রচনা করেন। 7 নম্বর প্রশ্ন, কল্লোল পত্রিকার সম্পাদকের নাম কি? বাংলা সাহিত্যের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব কী? উত্তর, কল্লোল পত্রিকার সম্পাদকের নাম হল দীনেশ রঞ্জন দাস ও গোকুলচন্দ্র নাগ। এর গুরুত্ব হলো এটি প্রথম মাসিক গল্প ও সাহিত্যিক পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে রবীন্দ্র প্রভাব মুক্ত ভিন্ন স্বাদের সাহিত্যিক ও সাহিত্যধারার উন্মেষ ঘটে এবং ফ্রয়েডীয় ও মার্ক্সবাদী ভাবধারা পুষ্ট সাহিত্য রচনার সূত্রপাত ঘটে এই সময় আর কি। এছাড়া এই পত্রিকাকে কেন্দ্র করেই অচিন্ত্য কুমার, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, যুবনাশ্য, শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রমুখেরা সাহিত্য চর্চা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছিল। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কাব্যগুলি কোনটি কার রচনা তা নির্ণয় করো। যেরকম রয়েছে বন্দির বন্দনা, প্রথমা, অর্কেস্ট্রা, উর্বশী ও আর্টেমিস। উত্তর, বন্দির বন্দনা কাব্যটি লিখেছেন বুদ্ধদেব বসু, প্রথমা কাব্যটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র, অর্কেস্ট্রা কাব্যটি লিখেছেন সুধীন্দ্রনাথ দত্ত, উর্বশী ও আর্টেমিস কাব্যটি লিখেছেন বিষ্ণু দে। 9 নম্বর প্রশ্ন, আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য কী? পদ্মা নদীর মাঝি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যায় কি? উত্তর, আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্য, কোনো একটি বিশেষ অঞ্চলের ঘটনাকে অবলম্বন করে গড়ে ওঠে আঞ্চলিক উপন্যাস। 2 নম্বর, কোন অঞ্চলের মানুষদের জীবন জীবিকা, ভাষা, আচরণ সমস্ত কিছুকে কেন্দ্র করে গড়ে ওঠে এই আঞ্চলিক উপন্যাস। আর পদ্মা নদীর মাঝিকে আমরা আঞ্চলিক উপন্যাস বলবো কিনা সে বিষয়ে আমি 1-2 লাইনে লিখেছি, দেখো। উপন্যাসটিতে কোনো অঞ্চলের মানুষদের জীবন জীবিকা, ভাষা, আচরণ ও সেই অঞ্চলের কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে এই উপন্যাসটি গড়ে উঠেছে, তাই এই উপন্যাসটিকে আঞ্চলিক উপন্যাস বলা যায়। আর পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর প্রশ্ন, সনেটের বৈশিষ্ট্য লিখুন। 2 জন সনেট রচয়িতার নাম লিখুন। উত্তর, সনেটের বৈশিষ্ট্য, 1 নম্বর, সনেট অক্ষরবৃত্ত রীতিতে রচিত, পয়ার ও মহাপয়ারের উপর স্থাপিত। সনেটে থাকে 14টি চরণ। সনেট অষ্টকমূল ও শতকমূলে থাকে, মানে শতকমূল এবং অষ্টকমূলে ভাগ থাকে। সনেটের প্রথম 8টি চরণকে বলা হয় অষ্টক এবং পরের 6টি চরণকে বলা হয় শতক। 2 জন সনেট রচয়িতার নাম হলো, একজন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এবং 2 নম্বর হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। 11 নম্বর প্রশ্ন, রূপক ও সাংকেতিক নাটকের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর, রূপক বা অ্যালিগরি এক ধরনের রীতি বা শৈলী যা গল্প, উপন্যাস, কাব্য, নাটক ইত্যাদির যে কোনো শিল্পে প্রয়োগ করা যেতে পারে। অন্যদিকে প্রতীক বা সিম্বল এক ধরনের সাংকেতিক চিহ্ন যা তার বস্তু, কথা ও পরিচিতির গণ্ডি ছাড়িয়ে অন্যতর কোনো ব্যঞ্জনা বা ইঙ্গিত সূচিত করে। 12 নম্বর প্রশ্ন, অর্থ পরিবর্তনের ধারায় অর্থ সংশ্লেষ বিষয়টি বুঝিয়ে দাও উদাহরণ সহযোগে। উত্তর, অর্থ সংশ্লেষ, শব্দের অর্থ পরিবর্তন কতগুলি ধাপের মধ্য দিয়ে হয়। অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থের সঙ্গে তার যোগ সহজে খুঁজে পাওয়া যায় না। তখন মনে হয় শব্দটির অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে। এই ধরনের পরিবর্তনকে বলা হয় অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে শব্দের একটি অর্থ, আদি অর্থ যেটা থাকবে সেটা পরিবর্তিত হয়ে পরে যে অর্থ প্রকাশ পাবে তার সাথে কোনো মিলই থাকবে না, ভিন্ন অর্থ প্রকাশ পাবে, আর তাকেই আমরা বলবো অর্থ সংশ্লেষ। যেমন উদাহরণ হিসাবে আমি এখানে নিয়েছি পাত্র, এর অর্থ ছিল পান করার আধার, এখন এর অর্থ দাঁড়িয়েছে কি কন্যা দান করার পাত্র বা বরকে বোঝায়। তাহলে দেখো আগে যে অর্থ ছিল এখন যে অর্থ এর সাথে কোনো মিলই নেই, ভিন্ন অর্থ প্রকাশ পেয়েছে, তাই এটি অর্থ সংশ্লেষের উদাহরণ হয়েছে। 13 নম্বর প্রশ্ন, পদ্ম, ধম্ম এই শব্দ দুটি উচ্চারণে ধ্বনি পরিবর্তনে কোন প্রক্রিয়া কাজ করেছে সেটা আর কি জানতে চেয়েছে। উত্তর, পদ্ম প দয়ময় থেকে হয়েছে কি প দয় দয়।
প্রগত সমীভবন হয়েছে। কি করে হলো সেটা একটু বলছি। কারণ পূর্ববর্তী স্বরধ্বনি এখানে দেখো দ রয়েছে, এর প্রভাবে পরবর্তী স্বরধ্বনি ম ধ্বনি পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে কি হয়েছে, দ ধ্বনিতে পরিণত হয়েছে, তাই এটি প্রগত সমীভবনের উদাহরণ হয়েছে। পরে দেখো রয়েছে ধর্ম থেকে ধম্ম, পরাগত সমীভবন। কি করে হলো সেটা একটু বলছি। কারণ পরবর্তী ম দেখো ম ধ্বনির প্রভাবে র বা রেপ ধ্বনির পরিবর্তন ঘটেছে। দেখো ধর্ম রটা কি হয়েছে, পরিবর্তন হয়ে ময়ে পরিণত হয়েছে, তাই এটি পরাগত সমীভবনের উদাহরণ হয়েছে। 14 নম্বর প্রশ্ন, বাক্য পরিবর্তন করুন। এখানে দুটি বাক্য রয়েছে, সেটাকে পরিবর্তন করতে বলেছে। দিন 1 নম্বর বা ক নম্বর, দিন কাটে তো কাটে না রাত। এই বাক্যটি প্রথমে কোন বাক্য সেটা আমরা আগে জেনে নেব, তারপর আমরা পরিবর্তন করব। এটা একটা যৌগিক বাক্যের উদাহরণ। তো সরল বাক্যে পরিবর্তন করতে বলেছে। দেখো তাহলে কি হবে, দিন কাটলেও রাত কাটে না, এটা হচ্ছে সরল বাক্য। পরিবর্তন করলে এরকম হবে। এবার খ নম্বরে যাচ্ছি, আজ তার কোনো চিহ্ন নেই। এই বাক্যটি রয়েছে নাবাচক বাক্যে, হ্যাবাচক বাক্যে পরিবর্তন করতে বলেছে। আজ তার সব নিশ্চিহ্ন হয়ে গেছে, হ্যাবাচক বাক্যে পরিবর্তন করলে এই বাক্য হবে। 15 নম্বর প্রশ্ন, বুদ্ধ দচরু পান্না তরুণ জগরু তরুণী চুমারি ভানুমতি সেই বিজিত পদদলিত জাতির প্রতিনিধি। বাক্যটি কোন উপন্যাসের? এখানে বিজিত পদদলিত জাতি বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, আরণ্যক উপন্যাসের এই বাক্যটি। আরণ্যক উপন্যাসটি কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এখানে বিজিত এবং পদদলিত জাতি বলতে বোঝানো হয়েছে নিম্ন শ্রেণীর বা নিম্ন জাতের মানুষদের কথা। 16 নম্বর প্রশ্ন, বিদ্যাপতির সংক্ষিপ্ত পরিচয় দিন। পূর্বরাগ, অভিসার ও মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবিদের নাম লেখুন। উত্তর, বিদ্যাপতি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গণপতি। তার কৌলিক পদবী ছিল ঠক্কুর বা ঠাকুর। তিনি ছিলেন মিথিলার রাজবংশের কবি। পূর্বরাগ পর্যায়ের কবি হলেন চণ্ডীদাস, অভিসার পর্যায়ের কবি হলেন গোবিন্দ দাস, মাথুর পর্যায়ের কবি হলেন বিদ্যাপতি। 17 নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। চণ্ডীমঙ্গল কাব্যে 2টি কাহিনীর নাম লিখুন। উত্তর, মঙ্গল কাব্যগুলির গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণনায় স্বপ্নদেশ, দৈবাদেশের উল্লেখ আছে আর কি। প্রত্যেক মঙ্গল কাব্যের কাহিনী দেবখণ্ড এবং নরখণ্ড নামে 2টি পৃথক অংশে বিভক্ত হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যের 2টি কাহিনীর নাম হলো, 1 নম্বর হচ্ছে আখেটিক খণ্ড এবং 2 নম্বর হচ্ছে বণিক খণ্ড। 18 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, রামনারায়ণ তর্করত্নের 2টি মৌলিক, 2টি অনুদিত ও 2টি প্রহসনের নাম লেখো। উত্তর, মৌলিক রচনা 2টি। 1 নম্বর হচ্ছে কুলিনকুল সর্বস্ব, 2 নম্বর হচ্ছে নবনাটক। অনুদিত রচনা নাটক, 1 নম্বর হচ্ছে বেনি সংহার, 2 নম্বর রত্নাবলী। প্রহসনমূলক নাটক, 1 নম্বর হচ্ছে যেমন কর্ম তেমন ফল, 2 নম্বর চক্ষুদান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।